তো হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমরা ক্লাস 12 এর প্রথম ভিডিও শুরু করলাম। আজকে আমাদের প্রথম ইউনিটের নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং সেখানে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম ইউনিট শুরু করব। প্রথম ইউনিটের নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। অনেকটা বড় চ্যাপ্টার, অনেকটা জিনিস আছে। আস্তে আস্তে আমরা পরপর পড়বো এবং বোঝার চেষ্টা করব সেই জিনিসটাতে কী আছে। ঠিক আছে, এবার আমরা জানি যে কোনো বস্তুকে আহিত করা যায় দুটো উপায়ে। তোমাদের দেখবে বইয়ে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে, সেই শ্রেণী ধরে একটা বস্তুকে যদি আরেকটা বস্তু দিয়ে ঘষি তাহলে একটা বস্তু সাধারণত ওই যে শ্রেণীটা আছে শ্রেণীর ওপরের দিকে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো পজিটিভ হয়ে যায় এবং নিচের দিকে যে বস্তুগুলো থাকে সেগুলো নেগেটিভ হয়ে যায়। যেমন আমি তোমাদের শ্রেণীটাকে একটু বলি তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। যেমন শ্রেণীটার প্রথমে আছে পশম। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখবে, যে কোনো বই যদি নাও তোমাদের বইয়ে প্রথমে এরকম আছে পশম, তারপরে দেখবে কাঁচ আছে, তারপরে তোমার কাগজ আছে, ঠিক আছে, তারপরে তোমার রেশম আছে, কাঠ আছে, রেশম আছে, কাঠ আছে, এরকম পরপর বস্তুর একটা সিরিয়াল নাম্বার অনুযায়ী একটা ছক করে দেওয়া আছে এবং সেই ছকে বলা আছে যে যদি দুটো বস্তুকে ঘষি তাহলে যে বস্তুটা উপরে আছে সেই বস্তুটা পজিটিভ হবে এবং নিচের বস্তুটাকে নেগেটিভ হবে। যেমন আমরা যদি কাঁচকে পশম দিয়ে ঘষি তাহলে পশমটা যেহেতু উপরে আছে তাহলে পশমটা পজিটিভ হবে এবং কাঁচটা নেগেটিভ হবে। আবার কাঁচকে যদি আমরা রেশম দিয়ে ঘষি তাহলে কাঁচটা পজিটিভ হয়ে যাবে কারণ কাঁচটা উপরে আছে এবং রেশমটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন হয়? এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। কোনো বস্তু আহিত হয় মানে হচ্ছে সেখান থেকে হয় ইলেকট্রন বেরিয়ে চলে যাচ্ছে বা সেখানে ইলেকট্রন প্রবেশ করছে। পশমের থেকে কাঁচের ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি, তাই যখন কাঁচকে পশম দিয়ে ঘষা হয় তখন পশম থেকে কিছু ইলেকট্রন কাঁচে চলে যায়। ঠিক আছে, তাহলে তার ফলে পশমটা হয়ে যায় পজিটিভ এবং কাঁচটা হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, তাহলে কাঁচকে যদি আমি নেগেটিভ তড়িৎগ্রস্ত করতে চাই তাহলে কাঁচকে আমাকে পশম দিয়ে ঘষতে হবে, কিন্তু সেই কাঁচকে যদি আমি পজিটিভ তড়িৎগ্রস্ত করতে চাই তাহলে কাঁচকে আমাকে রেশম দিয়ে ঘষতে হবে। তাহলে এই শ্রেণীটাকে একটু মনে রাখবে। তাহলে কোনো বস্তুকে যদি আমরা আহিত করতে চাই তাহলে তার একটা উপায় হচ্ছে যে তাকে ঘষা। ঠিক আছে, বিশেষ করে যদি সেটা অপরিবাহী পদার্থ হয় তাহলে সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় বা তার মধ্যে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেটা আহিত হয়ে যাবে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে তড়িৎ আবেশ। ঠিক আছে, তড়িৎ আবেশের মাধ্যমেও কিন্তু কোনো বস্তুকে আহিত করা যায়। তড়িৎ আবেশটা কী জিনিস? তড়িতের তোমাদের প্রিলিমিনারি যে ধারণা সেগুলো তোমাদের সব আছে, যে দু রকমের আধান হয়, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, দুটো ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ হয়, দুটো ঋণাত্মক আধানের মধ্যে বিকর্ষণ হয়, কিন্তু একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মকের মধ্যে সর্বদা আকর্ষণ হয়। তাহলে এগুলো হচ্ছে বেসিক নলেজ, যেগুলো তোমাদের নিশ্চয়ই আছে। এবার বোঝা যাক যে আবেশের মাধ্যমে কি করে একটা বস্তুকে তড়িৎগ্রস্ত করা যায়। মনে করো এখানে একটা বস্তু আছে এবং এটা বস্তুটা হচ্ছে পজিটিভ আধান, পজিটিভভাবে চার্জ। ঠিক আছে, পজিটিভ চার্জ মানে হচ্ছে এখান থেকে কিছু ইলেকট্রন বার করে নিয়ে আসছে। ঠিক আছে, এর কাছে আমি একটা নিস্তড়িত বস্তুকে নিয়ে এলাম। এই বস্তুটা নিস্তড়িত বস্তু, অর্থাৎ এর মধ্যে কোনো এক্সট্রা চার্জ নেই। ঠিক আছে, যখনই এই নিউট্রাল বস্তুটাকে এই বস্তুটা একটা আহিত বস্তুর কাছে নিয়ে আসবো তখন যেহেতু এই বস্তুটা পজিটিভ, এই কী করবে, এটা যদি পরিবাহী হয় তাহলে এর মধ্যে যত ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে। তার ফলে এইখানটাতে ইলেকট্রনগুলো এসে জমা হবে এবং এইখানটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর দূরবর্তী প্রান্তে এইখানটাতে পজিটিভ হয়ে যাবে কারণ এখান থেকে যে ইলেকট্রনগুলো যেটা ছিল সেগুলো এইখানে চলে এসেছে। ঠিক আছে, এই আধানটা যে এইখানে যে আধানটা তৈরি হলো সেটাকে বলবো আমরা বদ্ধ আধান, আর এইখানে যে আধানটা তৈরি হলো সেটাকে বলবো মুক্ত আধান। কেন বলবো এক্ষুনি বুঝতে পারবে, তো বলার কারণও আছে। ঠিক আছে, এখনও কিন্তু গোটা বস্তুটা নিউট্রালি আছে কারণ টোটাল চার্জ এর মধ্যে জিরোই আছে। আমি যদি এইখানটাতে ওপর দিয়ে এইখানটাকে স্পর্শ করি এবং আমাদের শরীর যদি ভূমি স্পর্শ করে থাকে তাহলে সঙ্গে সঙ্গে এইখানকার যে পজিটিভ আধানটা আছে সেই আধানটা আমাদের শরীরের মাধ্যমে মাটিতে চলে যাবে। ঠিক আছে, আমি যে এই পরিবারের যে কোনো জায়গায় যদি টাচ এখানেও টাচ করি তাহলেও কিন্তু এই পজিটিভ আধানটাই আমাদের হাতের মাধ্যমে ভূমিতে যাবে। নেগেটিভ আধানটা কিন্তু আমাদের হাতের মাধ্যমে ভূমিতে যাবে না, কারণ নেগেটিভ আধানটা এই পজিটিভ আধানের আকর্ষণের জন্য আটকিয়ে থাকবে। ঠিক আছে,
তা এটা যদি পরিবাহী হয় তাহলে আমি যেখানেই হাত দিই না কেন, স্পর্শ করি না কেন, সঙ্গে সঙ্গে এই পজিটিভ আধান যেটা আছে সেটা আমাদের শরীরের মাধ্যমে পৃথিবীতে চলে যাবে। যদি এখানটা পজিটিভ আধানটা চলে যায় তাহলে এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে, তাই না? এরপর যদি আমি এটাকে সরিয়ে নিয়ে যাই তাহলে এটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে, বুঝে গেল? তাহলে এইভাবে আবেশের মাধ্যমে আমরা কোনো বস্তুকে তড়িৎগ্রস্ত করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এই যে তড়িৎ বলছি, এই তড়িতের ধর্মগুলো কি কি একটু বুঝি, ঠিক আছে? তড়িতের প্রথম ধর্ম হচ্ছে তড়িৎ হচ্ছে দুই প্রকার, কি কি? ধনাত্মক আর ঋণাত্মক। তাহলে তড়িৎ দুই প্রকার, ধনাত্মক ও ঋণাত্মক, ঠিক আছে? এগুলো খুব বেসিক নলেজ, ঠিক আছে? 2 নম্বর কি হচ্ছে, সমজাতীয় যে আধান তাদের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়। আর যদি বিষমজাতীয় আধান হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ হয়, শুধু মনে রাখো। 2 নম্বর মেইন পয়েন্ট। তাহলে সমজাতীয় যদি হয়, সমজাতীয় হলে কি হবে, সমজাতীয় হলে বিকর্ষণ হবে। আর যদি বিষমজাতীয় হয়, বিষমজাতীয় যদি হয় তাহলে তার মধ্যে আকর্ষণ হবে, মনে রাখো, ঠিক আছে? 3 নম্বর বেসিক নলেজ। 3 নম্বর হলো ভর না থাকলে কিন্তু চার্জের অস্তিত্ব থাকবে না, ভর থাকতেই হবে। কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত তার মানে কি, ভরের মাধ্যমে বস্তুটা তড়িৎগ্রস্ত, তাহলে ভর থাকতেই হবে। কোনো বস্তু তড়িৎগ্রস্ত হওয়ার মানে সেই বস্তুটার ভর আছে, এটাকে আমরা আলাদা করে আমরা লিখলাম না। 3 নম্বর হচ্ছে আধান নিত্যতা সূত্র মেনে চলে। এটা করে বুঝবো আমরা যে নিত্যতা সূত্রটা কি, নিত্যতা সূত্র মেনে চলে। আর 4 নম্বর হচ্ছে আধান কোয়ান্টাইজড হয়। যদি এটা ইংরেজি শব্দ, কোয়ান্টাইজড হয়, তাহলে এই দুটো কি জিনিস, এই দুটোকে আমরা বুঝবো এক্ষুনি। প্রথমত আধানের কনজারভেশন বলতে, কনজারভেশন নেচার বলতে কি বোঝো, আর আধানের কোয়ান্টাইজেশন বলতে কি বোঝো, এই দুটো জিনিস আমরা বুঝবো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আধানের বৈশিষ্ট্য, ঠিক আছে? এখন দুটো ছোট ছোট কোশ্চিন অনেক সময় দেয়, সেই দুটো কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন বলেছে যে মনে করো দুটো অসমজাতীয় আধান পরস্পরের কাছাকাছি এনে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি ঘটবে? কিরকম প্রশ্নটা দিয়েছি, এরকম প্রশ্ন দিয়েছি। মনে করো দুটো বস্তু, এখানে একটা বস্তু আছে প্লাস আধানে আহিত এবং এটা এখানে বস্তু আছে মাইনাস আধানে আহিত, দুজনের আধানের পরিমাণটা আলাদা, ঠিক আছে? মনে করো এর মধ্যে Q1 আধান আছে, এর মধ্যে Q2 আধান আছে, ঠিক আছে? এবার এদেরকে যদি ছেড়ে দিই তাহলে কি হবে? দেখো এদেরকে যদি ছেড়ে দিই তাহলে এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে, এবং আকর্ষণ করার সঙ্গে সঙ্গে এই বস্তুটা এই বস্তুর কাছে আসবে, বা দুটো বস্তু পরস্পরের কাছে আসবে এবং পরস্পরকে টাচ করবে। যখনই টাচ করবে তখনই এদের মধ্যে আধানের ডিস্ট্রিবিউশন হবে। যদি এরা সমপ্রকৃতির আধান হয়, সমজাতীয় যদি বস্তু হয়, সমপ্রকৃতির না, যদি বস্তু দুটি সমান একই রকম দেখতে হয়, তাহলে এদের যে টোটাল আধানটা আছে সেটা হচ্ছে Q1 - Q2, এটা হচ্ছে টোটাল আধান। এই আধানটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ যখন তাদেরকে সেপারেট করব তখন এ পাবে Q1 - Q2/2 আর এও পাবে Q1 - Q2/2, ঠিক আছে? যেহেতু দুজনাই সেম জাতীয় আধান, দুজনাই পজিটিভ, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, বা দুজনে যদি নেগেটিভ হয় নেগেটিভ জাতীয় আধান পাচ্ছে, তাহলে তখন তাদের মধ্যে বিকর্ষণ ঘটবে। অর্থাৎ যদি বিষম জাতীয় আধানকে খুব কাছাকাছি এনে যদি আমরা ছেড়ে দিই তাহলে প্রথমে তাদের দুজনের মধ্যে আকর্ষণ হবে এবং তারা কাছাকাছি আসবে, এবং টাচ করার পর তারা সমজাতীয় আধানে আহিত হবে, এবং যেই সমজাতীয় আধানে আহিত হবে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বিকর্ষণ হবে এবং তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, বুঝতে পারলে? আরেকটা প্রশ্ন এরকম দিতে পারে যে কখনো দুটো সমজাতীয় আধানের মধ্যে কি আকর্ষণ হতে পারে? সমজাতীয় আধান, ঠিক আছে? তো সমজাতীয় আধান তো সবসময় বিকর্ষণই হয়, তাই না? কিন্তু তাদের মধ্যে আকর্ষণ কি সম্ভব? এটা খুব রেয়ার কেসে সম্ভব। কিরকম? মনে করো দুটো বস্তু আছে, এখানে একটা বস্তু আর এখানে একটা বস্তু, ঠিক আছে? মনে করো এটাতে প্লাস Q1 আধান আছে এবং এটাতে প্লাস Q2 আধান আছে, তাহলে এদের মধ্যে তো ইন জেনারেল বিকর্ষণ হবে, কিন্তু এদের মধ্যে আকর্ষণ হওয়া সম্ভব যদি Q1 এর মানটা Q2 থেকে অনেক বেশি হয়, এর মানটা এর মানের থেকে যদি খুব বেশি হয়, তখন এই বস্তুটা এই বস্তুর উপর আবেশ সৃষ্টি করবে, এবং আবেশ সৃষ্টি করার ফলে যদি এর আধান প্রচুর বেশি হয়, এর মধ্যে এতটা আবেশ সৃষ্টি করবে যে এই দিকটা মাইনাস এবং এই দিকটা পজিটিভ হয়ে যাবে, এই দিকটা মাইনাস আধান এবং এই দিকটা প্লাস আধান হয়ে যাবে। তখন এই বস্তু দুটো পরস্পরকে আকর্ষণ করতে পারে, কিন্তু এটা রেয়ার কেস। যদি একটা আধান অন্য আধানের থেকে অনেক গুণ বড় হয়, তখন কিন্তু দুটো বস্তুর মধ্যে আবেশের মাধ্যমে বিপরীত জাতীয় আধান আবিষ্ট করে আকর্ষণ ঘটা সম্ভব,
বুঝতে পারলে? তো চলো এবার আমরা শুরু করি যে আধানের নিত্যতা সূত্র বলতে কি বুঝি, বা আধানের সংরক্ষণ বলতে কি বুঝি। তাহলে আমরা বুঝব যে আধানের নিত্যতা সূত্র, আধানের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র যাই বলো না কেন সেম জিনিস। আধানের নিত্যতা সূত্র বলছে যে যদি কোনো বস্তু সংস্থা থাকে, সেই বস্তু সংস্থার মোট আধান সবসময় একই থাকবে। কোনো একটা বস্তু সংস্থার মোট আধান সবসময় একই থাকবে। কিরকম? মনে করো এই একটা বস্তু, এতে Q1 আধান আছে, এই একটা বস্তু এটাতে Q2 আধান থাকবে, ঠিক আছে? তো এই সূত্রটা বলছে যে যদি এদেরকে টাচ করা হয় তাহলে এদের মধ্যে আধানের আদান প্রদান ঘটতে পারে, কিন্তু আদান প্রদান ঘটলেও এদের মোট আধানটা সেম থাকবে। মনে করো এদের এখন কত আধান আছে? Q1 প্লাস Q2। মনে করো এদেরকে টাচ করলাম, ঠিক আছে? টাচ করার পর আবার সেপারেট করলাম, এবং সেপারেট করার ফলে এর আধান হয়ে গেল Q1 ড্যাশ, এর মধ্যে হলো Q2 ড্যাশ, ঠিক আছে? টাচ করার পর সেপারেট করলে আধানের ডিস্ট্রিবিউশন অন্যরকম হতেও পারে। তাহলে এখন টোটাল আধান কত? Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। তো আধানের নিত্যতা সূত্র বলছে যে আগে যতটা আধান ছিল এখনো ঠিক ততটাই আধান থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আগে মোট আধান আর এখনকার আধান সেম হয়, এটি হচ্ছে আধানের নিত্যতা সূত্র, ঠিক আছে? খুব সিম্পল। চলো কয়েকটা অঙ্ক করি এখান থেকে। তো মনে করো তিনটে বস্তু দিয়েছে, ঠিক আছে? একটা এ বস্তু, একটা বি বস্তু এবং একটা সি বস্তু। এই তিনটে বস্তু দিয়েছে, একই রকম দেখতে, একই উপাদানের তৈরি, এরকম তিনটে বস্তু। তো প্রথমে এ বস্তুকে আমি 24 কুলম্ব আধান দিলাম, ঠিক আছে? দিয়ে প্রথমে কি করলাম? এ আর বি কে টাচ করালাম, এ আর বি কে টাচ করে তাদেরকে সেপারেট করে দিলাম, তাদেরকে সেপারেট করলাম এ আর বি, ঠিক আছে? সেকেন্ড স্টেপে কি করলাম? বি, এই যে বিটা পেয়েছি, এই বি আর সি কে টাচ করালাম, ঠিক আছে? বি কে আর সি কে টাচ করলাম এবং তারপর বি আর সি কে সেপারেট করে দিলাম, ঠিক আছে? তারপর লাস্ট স্টেপ, এই সি কে আর এ কে টাচ করলাম। তাহলে আমরা শেষে কি করলাম? এই যে সিটা আছে, এই সি এর সঙ্গে এ কে টাচ করালাম এবং তারপর দুজনকে সেপারেট করে দিলাম। তো আমাদের জানতে চাই যে ফাইনালি এর চার্জ কত, এর আধান, বি এর আধান কত আর সি এর আধান কত। এই কাণ্ড করার পর আমাদের এ বি সি আধান কত হবে জানতে চাইছি, ঠিক আছে? তো চলো আমরা করি। দেখো এখানে এ বি সি এই তিনটে নিয়ে একটা বস্তু সংস্থা হয়েছে, তাই আমরা যা করি না কেন আলটিমেটলি টোটাল চার্জটা 24 কুলম্বই থাকবে। যেহেতু আমাদের বলে দিয়েছে যে তিনটে বস্তুই একই রকমের, তাই এদের মধ্যে আধান ডিস্ট্রিবিউশন যখন আমরা টাচ করে সেপারেট করব তখন এদের মধ্যে আধান ডিস্ট্রিবিউশনটা সমান পরিমাণে হবে, ঠিক আছে? যেমন এতে 24 কুলম্ব চার্জ ছিল, বিতে 0 ছিল, তাহলে এটাতে 24, এটাতে 0। যখন এটাকে টাচ করব তখন এই 24 কুলম্বটা এই দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ টাচ করার পর এ পাবে 12 কুলম্ব, বি পাবে 12 কুলম্ব, ঠিক আছে? নেক্সট স্টেপে কি বলেছে? বি আর সি কে টাচ করেছে, তাহলে বিতে কত আছে? 12 কুলম্ব। সিতে কত আছে? কিছুই নাই, 0। তাহলে যখন সেপারেট করব তখন দুজনেই সমান করে চার্জ পাবে, তাহলে এটা 6 কুলম্ব পাবে, এটা 6 কুলম্ব, ঠিক আছে? এবার সি কে নিয়ে এলাম, এখানে সি এর আছে 6, এ এর কত আছে? এর আছে 12, দেখো প্রথমে 12 আছে, তাহলে টোটাল কত কুলম্ব হলো? 18 কুলম্ব। তাহলে এখন কজন এরা কত করে পাবে? এ পাবে 9 কুলম্ব, এ পাবে 9 কুলম্ব। তাহলে আলটিমেটলি এ এর কত হলো? এ এর হলো 9 কুলম্ব। বি এর কত হলো? বি এর হলো তোমার 6 কুলম্ব। আর সি এর কত হলো? সি এর হলো 9 কুলম্ব। বুঝে গেল? এত কাণ্ড করার পর টোটালটা 24ই থাকতে হবে। তুমি একবার হিসাব করে নাও, 9 দুগুণে 18 আর 6 24, টোটালটা 24 কুলম্বই থাকবে, ঠিক আছে? যেহেতু আমরা 24 কুলম্ব দিয়েছি, তাহলে এইটাই হচ্ছে আমাদের আধানের নিত্যতা সূত্র বা আধানের সংরক্ষণ সূত্র। এরপরে আমরা বুঝি যে আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝো, ঠিক আছে? এরপর আমরা বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, তোমরা এটাকে স্টার দিয়ে লিখে দিতে পারো। আধানের কোয়ান্টায়ন খুব সোজা জিনিস, কঠিন কিছু নয়। আধানটা কোয়ান্টায়ন বলছে, দেখো যখন কোনো বস্তু আহিত হয়
সেই আহিতটা কীভাবে হয়, ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, ঠিক আছে। হয় একটা ইলেকট্রন ঢোকে বা একটা ইলেকট্রন বেরিয়ে যায়। অর্থাৎ যখনই কোনো বস্তুতে চার্জ তৈরি হবে বা কোনো বস্তু যখন আহিত হবে, সেই চার্জের পরিমাণ ইলেকট্রনের যে আধান তার সরল গুণিতক হবে, ঠিক আছে। হয় একটা বেরোবে ইলেকট্রন বা 10টা বেরোবে, কখনো ভগ্নাংশের আকারে ইলেকট্রন বেরোবে না। তাই কোনো বস্তুর চার্জ, সেটা যদি কিউ বলি, সেটা NE হবে, অর্থাৎ ইলেকট্রনের আধানের সরল গুণিতক, যেখানে n হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে ভগ্নাংশ নয়, 1 2 3 4 এরকম, অর্থাৎ ইলেকট্রনের যে আধান তার সরল গুণিতক হবে। এটা কি, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান, ঠিক আছে, যার মানটা মনে রাখবে তোমরা 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আর ইলেকট্রনের ভরটাও মনে রাখার চেষ্টা করবে, এটা আমাদের একটা অঙ্কে লাগবে, সেটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। এটা একটা অঙ্কে লাগবে। এখন করি, এখন আমাদের এই সূত্রতে ইলেকট্রনের আধানটা হচ্ছে এইটা, ঠিক আছে। চলো আমরা আধানের কোয়ান্টাম থেকে কতগুলো অঙ্ক করি। বলছে নিচের কতগুলো আধান দিয়েছে, ঠিক আছে। জিজ্ঞেস করেছে যে এটা এর মধ্যে কোনটা একটা বস্তুর আধান হতে পারে না। তিনটি কি দিয়েছে, প্রথমে দিয়েছে 3.2 × 10⁻⁻10 কুলম্ব, ঠিক আছে। বি কি দিয়েছে, বি দিয়েছে 4.8 × 10⁻12 কুলম্ব। সি কি দিয়েছে, সি দিয়েছে 5.6 × 10⁻19 কুলম্ব। ডি কি দিয়েছে, ডি দিয়েছে তোমার 6.4 × 10⁻12 কুলম্ব। তাহলে এই চারটের মধ্যে কোনটা একটা বস্তুর আধান হতে পারে না, ঠিক আছে। তো আমরা জানি যে আধানের কোয়ান্টাম থেকে কিউ সমান NE, কোনো বস্তুর আধান সমান N × E, ঠিক আছে। এখানে আধানগুলো কিউগুলো সব দিয়ে দিয়েছে, আর ই এর মানটা তো আমি জানি, এনটা বার করি, তাহলে N সমান হচ্ছে Q/E। প্রথম ক্ষেত্রে N কত হবে, কিউ এর মান হচ্ছে 3.2 × 10⁻10 বাই 1.6 × 10⁻19 ই এর মান। এটা যদি করি কত হবে, এটা কেটে দিলাম 2, তাহলে 2 × 10⁹। এটা একটা ইন্টিজার সংখ্যা, অখণ্ড সংখ্যা। দ্বিতীয় ক্ষেত্রে এনটা যদি বার করি, তাহলে প্রথমে এই চার্জটা কোনো বস্তুর চার্জ হতে পারে অবশ্যই, যেহেতু এনটা অখণ্ড বেরিয়েছে, ইন্টিজার বেরিয়েছে, তাই না। এখানে যদি বার করি 4.8 × 10⁻12 বাই 1.6 × 10⁻19, এটা কেটে গেল 4 কত দিয়ে, 3 দিয়ে কাটবে, 3 × 48, 3 × 10⁷। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, কারণ এটা আবার আমাদের ইন্টিজার সংখ্যায় এসছে, তাহলে এটাও হতে পারে। 3 নম্বর 5.6, তাহলে এনটা বার করি, 5.6 × 10⁻19, একে ভাগ করি 1.6 × 10⁻19, কেটে গেল। এটা দশমিকটা তো উঠিয়ে দিলাম, 4 দিয়ে কাটলাম, 4 4 16, 4 1 4, 4 4 16, আবার 2 দিয়ে কাটলাম, 2 2 4, 7 2 14, 3.5 ভগ্নাংশ আসছে, তাহলে এটা হতে পারে না, অর্থাৎ কোনো বস্তুর আধান এটা হতে পারে না। এটা হতে পারে কি, 4 নম্বর এন বার করি, 6.4 × 10⁻12 ডিভাইড বাই 1.6 × 10⁻19, 4 64, তাহলে হবে 4 × 10⁻7। তাহলে এটাও হতে পারে, এটাও একটা ইন্টিজার সংখ্যা। আরেকটা জিনিস মনে রাখবে যে কোনো বস্তুর আধান কখনোই 1.6 × 10⁻19 কুলম্ব এর থেকে কম হতে পারে না। কখনো কখনো ডাটা এরকম দেয় যে এর থেকে কম আধান দিয়ে দিল, দিয়ে বলে যে এটা কি কোনো বস্তুর আধান হতে পারে, হতে পারে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন, চলো। বলেছে কোনো সোলার বলে 10⁶ সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 10⁶ সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, দিয়ে জিজ্ঞেস করেছে যে সোলার বলে আধান কত, কতগুলো ইলেকট্রন দিয়েছি, 10⁶ সংখ্যক একটা সোলার বলকে এই ইলেকট্রনগুলো দিয়েছে। তাহলে কোনো বস্তুকে যদি আমরা ইলেকট্রন দিই, তাহলে সেটা নিশ্চয়ই নেগেটিভলি চার্জ হবে, তার আধানটা কি হবে, নেগেটিভ হবে। এবার তার আধানটা কতটা হবে, সেটা তার সূত্র হচ্ছে কিউ সমান NE, এন এর মান হচ্ছে 10⁶, ই এর মান হচ্ছে 1.6 × 10⁻19, ক্যালকুলেশন করো, 1.6 × 10⁻13 কুলম্ব। বুঝলো,
অনেক সময় এরকম জিজ্ঞেস করে যে আমরা একটা বস্তুকে 1 কুলম আধান দিতে চাইছি, 1 কুলম আধানে, যদিও 1 কুলম একটা বিশাল বড় আধান, 1 কুলম আধানে আহিত করতে চাইছি, প্লাস 1 কুলম আধানে আহিত করতে চাইছি, তাহলে সেই বস্তুটা থেকে কটা ইলেকট্রন বার করে নিতে হবে? ঠিক আছে, নিশ্চয়ই যেহেতু পজিটিভ 1 কুলম দিয়েছি, তাহলে সেখান থেকে ইলেকট্রন বার করতে হবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে কটা ইলেকট্রন বার করতে হবে। তাহলে আমাদের এখানে কিউটা কত চাইছি? কোনো বস্তুকে আহিত করতে চাইছি 1 কুলম, তাহলে এনটা কত হবে? কিউ বাই ই, তাহলে 1/1.6 × 10⁻⁻19। ঠিক আছে, দশমিকটা তুললাম, তাহলে উপরে 10 হয়ে গেল, তাহলে 10/16 মানে 8, 5, 0.868 8 দুগুণে 16, 8 5 40 × 10⁻19। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এত সংখ্যক। ঠিক আছে, 6.625 × 10⁻19 সংখ্যক ইলেকট্রন যদি কোনো বস্তু থেকে আমি বার করে নিই, তাহলে সেই বস্তুটা 1 কুলম আধান নিয়ে আহিত হবে। এতগুলো ইলেকট্রন আমাকে বার করতে হবে। যদি বলে এটা কি ইন্টিজার, হ্যাঁ এটা ইন্টিজার, এইখানে শূন্য আছে অনেক কটা, সেই শূন্যগুলো এখানে নিলেই তোমার ইন্টিজার দেখে মনে হবে। এটা 625 × 10⁻, কত 16 লিখতে পারি, 3টে কমিয়ে দিয়ে, তখনই দেখবে ইন্টিজার হয়ে গেল। এখানে এমনি দেখে লিখছে দশমিক আছে, কিন্তু এখানে শূন্যগুলো ধার নাও এখান থেকে, দেখো ইন্টিজার হয়ে যাবে। বুঝতে পারবে? তাহলে কোনো বস্তু থেকে যদি এতগুলো ইলেকট্রন আমি বার করে নিই, তাহলে সেই বস্তুটা 1 কুলম আধানে আহিত হবে। বলে যে কোনো বস্তুতে, নেক্সট প্রশ্ন, ঠিক আছে, কোনো বস্তুতে -80 কুলম আধানে আহিত করা হলো। ঠিক আছে, বলে বস্তুটিতে কতগুলো অতিরিক্ত ইলেকট্রন আছে? কোনো বস্তুতে মনে করো আধান যেটা আছে সেটা হচ্ছে 80 মাইক্রোকুলম। আমাকে জিজ্ঞেস করেছে তাহলে ওই বস্তুটাতে কটা ইলেকট্রন এক্সট্রা আছে? ঠিক আছে, নিশ্চয়ই প্রোটনের থেকে ইলেকট্রন এক্সট্রা আছে, সেটা কটা ইলেকট্রন এক্সট্রা আছে জানতে চাইছে। তার মানে এনটা জানতে চাইছে। প্রশ্নগুলো অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাহলে এনটা বার করি, সেটা হচ্ছে কিউ বাই ই। আমাকে কিউটা -80 লেখার দরকার নেই, তাহলে 80 × 10⁻⁻6, যেহেতু মাইক্রো আছে 10⁻⁻6, 1.6 × 10⁻⁻19। ঠিক আছে, এটা যদি কাটি তাহলে 5 16 80 50 হবে, এই দশমিকটার জন্য 50 হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 50 × 10⁻, এটা যদি ওপরে যায় 13 হবে। ঠিক আছে, তার মানে এত সংখ্যক, তাহলে এত সংখ্যক ইলেকট্রন সেই বস্তুটাতে এক্সট্রা আছে। তাই জন্য তার মাস এক্সট্রা আছে মানে বুঝতে পারছো নিশ্চয়ই। এমনিতে ইলেকট্রন থাকে, যে কোনো পদার্থের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। ঠিক আছে, ওই জন্য কোনো বস্তু নিউট্রাল হয়। কিন্তু যদি যতগুলো ইলেকট্রন থাকা দরকার তার থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে সেটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। আবার যতগুলো ইলেকট্রন থাকার দরকার তার থেকে যদি ইলেকট্রন কম থাকে, তাহলে প্রোটনের সংখ্যা বেশি হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা পজিটিভলি চার্জ হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখবে। তাহলে এতগুলো ইলেকট্রন এক্সট্রা আছে, এমনিতে ইলেকট্রন আছেই, কিন্তু এই ইলেকট্রনটা এক্সট্রা আছে তার মধ্যে। নেক্সট প্রশ্ন বলছে একটা কাঁচদণ্ডকে আমরা সিল্ক দিয়ে ঘষছি এবং ঘষার ফলে সেই কাঁচদণ্ডটা 3.2 × 10⁻⁻7 কুলম আধান প্রাপ্ত হলো। একটা কাঁচদণ্ডকে একটা সিল্ক দিয়ে ঘষলাম এবং ঘষার ফলে সেই কাঁচদণ্ডটা 3.2 × 10⁻⁻7 কুলম আধান পেল, আধানে আহিত হলো। আমাকে যে জিজ্ঞেস করেছে যে কাঁচদণ্ডটার ভরের কি পরিবর্তন হবে, কাঁচদণ্ডটার ভরের কি পরিবর্তন হবে। চলো করে দেখি। বুঝতেই পারছি যে যেহেতু কাঁচদণ্ডটা পজিটিভ চার্জ পেয়েছে, তাহলে কাঁচদণ্ডটাকে কিছু ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আমাদের প্রথম ক্যালকুলেশন করতে হবে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আমরা এনটা ক্যালকুলেশন করি। এন সমান কিউ বাই ই, 3.2 × 10⁻⁻7 বাই 1.6 × 10⁻⁻19। এটা কেটে গেল 2 দিয়ে, তাহলে 2 × 10⁻12 এত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এতগুলো ইলেকট্রনের যা ভর, সেই পরিমাণ ভর কাঁচের কমে যাবে, অর্থাৎ ভর হ্রাস। এটাকে বলা হয় n × me। nটা ইলেকট্রনের ভর, meটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। আমি এটা লিখেছিলাম আগেই, সেটা কত হবে? 2 ×
10^12 ইন্টু এমই হচ্ছে 9.1 ইন্টু 10^-31 কেজি। এটা যদি হিসাব করি 18.2 ইন্টু 10^12 -19 কেজি। ঠিক লিখলাম? 9 2 11 3 18.2 ইন্টু 10^-19 কেজি। তাহলে এত কেজি ভর কমে যাবে যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। আশা করি আধানের কোয়ান্টাইজেশন থেকে কোনো অঙ্ক আটকাবে না। এরপর আসা যাক আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব কি? যখন কোনো পরিবাহীতে আধান দেওয়া হয়, কোনো পরিবাহীকে, ঠিক আছে, অপরিবাহী নয় কিন্তু, যখন কোনো পরিবাহীকে আমি এখানে একটা আধান দেবো, সেই আধানটা কী হবে, এই পরিবাহীর এই পৃষ্ঠের মধ্যে, পৃষ্ঠটা যদি সমান প্রকৃতির হয় বা সমতল হয়, কোনো যদি এজ না থাকে, তাহলে এই সমতলের মধ্যে সমভাবে বন্টিত হয়ে যায়, সমানভাবে বন্টন ঘটে। কিন্তু যদি কোনো এজ থাকে, সেই এজ মানে কিনারা থাকলে সেই কিনারাতে কিন্তু বেশি পরিমাণ আধান সঞ্চয় হয়। তাহলে আমাদের সে ধরনের অঙ্ক দেবে না। যদি কোনো সুষমভাবে আহিত কোনো গোলক থাকে, গোলকে তো কোনো এজ নাই, তাহলে সেখানে যদি কোনো আমরা আধান দিই, তাহলে সেই আধানটা সুষমভাবে বন্টিত হয়। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাকেই বলা হয় সেই পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব, এবং এটাকে সিগমা দিয়ে লেখা হয়। তাহলে সিগমা সমান কিউ/এ। কিউটা হচ্ছে মোট আধান যেটা আমরা ওই গোলকটাকে দিয়েছি, সবসময় গোলক হিসেবে বলবো কারণ গোলকের কোনো এজ থাকে না। কিউটা হচ্ছে ওই গোলকের মধ্যে মোট যে আধানটা দিয়েছি, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে একক কী হবে? কুলম্ব পার মিটার স্কোয়ার, যদি আমরা এসআই পদ্ধতিতে করি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের তলমাত্রিক ঘনত্ব। কোনো পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে সেটাকেই সেই পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব বলে। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক করি। বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলককে 4 পাই কুলম্ব ধনাত্মক আধান দেওয়া হলো, এর পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত? ঠিক আছে, আমাদের যে পরিবাহী গোলকটা দিয়েছে তার ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার, এবং সেটাকে আমি কত আধান দিয়েছি? 4 পাই কুলম্ব আধান দিয়েছি। দিয়ে বলেছে যে সেই যে গোলকটা আছে তার সিগমা কত, তলমাত্রিক ঘনত্ব কত। তাহলে কিউ সিগমা সমান কত জানি? কিউ/এ। এখানে যেহেতু গোলক, তাহলে কিউ/এ এটা হবে 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি এক্সপ্রেশনে বসিয়ে দাও। কিউ এর মান কত? 4 পাই কুলম্ব দিয়েছি, আর এখানে 4 পাই। আরটা খেয়াল রাখবে মিটারে করতে হবে, যেহেতু আমরা এসআই করছি মিটারে করতে হবে। 10 সেন্টিমিটার হচ্ছে 0.1 মিটার, তাহলে 0.1 স্কোয়ার। 4 পাই কেটে গেল, 0.1 স্কোয়ার মানে এটা করলে হবে 100 কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে ওই পরিবাহী গোলকের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। বলেছে একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে 2/π। ঠিক আছে, মানে একটা গোলক দিয়েছে যার ব্যাসার্ধ দিয়েছে 30 সেন্টিমিটার, এবং আমি চাইছি যে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে 2/π। তাহলে কিউটা কত জানতে চেয়েছে। খুব ইজি, কিছুই নেই, আমরা জানি যে সিগমা = কিউ/এ। তাহলে কিউ সমান কত হলো? সিগমা × এ। তাহলে সিগমাটা বলে দিয়েছে 2/π, এটা কুলম্ব পার মিটার স্কোয়ারেই আছে ধরে নাও। তাহলে সিগমা 2/π বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে 4 পাই r স্কোয়ার। ঠিক আছে, তাহলে পাই কেটে গেল 8। আরটা কত? আরটা হচ্ছে 0.3, তাহলে 0.3 তার স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে? 3 × 9, 8 × 9 72, 0.72 এত কুলম্ব হবে অ্যান্সার। বুঝে গেছে? চলো নেক্সট আরেকটা করি, এবং এটাই শেষ। এটা এখান থেকে এটাই শেষ আজকের অঙ্ক। তারপরে একটু ডিসকাশন করবো একটা নতুন একটা টপিক নিয়ে, দিয়ে আমরা শেষ করে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট। বলছে 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 27টা জলবিন্দু, 27টা আহিত জলবিন্দু পরস্পর যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলো। বলেছে যে ছোট জলবিন্দু এবং বড় যে জলবিন্দু তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। ঠিক আছে, কি বলেছে? বলেছে এরকম 30টা ছোট ছোট জলবিন্দু আছে, 27টি জলবিন্দু আছে, সেটা যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করলো। ঠিক আছে, প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার, 3 মিলিমিটার, সরি, প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে 3 মিলিমিটার। বুঝা গেল? বলেছে যে ছোট জলবিন্দু আর বড় জলবিন্দুগুলোর তলমাত্রিক ঘনত্বের অনুপাত বার করো। ঠিক আছে,
তো এটার প্রথম কাজ হচ্ছে যে দুজনের ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক বার করা। ঠিক আছে, আমরা ধরলাম যে বড়টার ব্যাসার্ধ বড় হাতের আট, আর ছোটগুলোর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আট। ঠিক আছে, এবার যেহেতু 27টা জলবিন্দু পরস্পর যুক্ত হয়ে বড় জলবিন্দু তৈরি করেছে, তাহলে 27টা জলবিন্দুর যে আয়তন সেইটাই বড় জলবিন্দুটার আয়তন। 27টা জলবিন্দুর যে আয়তন সেইটাই বড় জলবিন্দুটার আয়তন হবে। এবার 27টা ছোট জলবিন্দুর আয়তন কত? 27 ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। এটা হচ্ছে একটা জলবিন্দুর আয়তন, আর ইন্টু 27 মানে 27টা জলবিন্দুর আয়তন। তাহলে এইটা সমান হবে বড় জলবিন্দুর আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউব। 4/3 পাই কেটে দিলাম। প্রথমে রুট কিউ করি, দুই পক্ষে রুট কিউ করি। তাহলে 27 রুট কিউ 3, তাহলে 3r ইজিক্যাল টু r। তাহলে পেয়ে গেলাম r ইজিক্যাল টু 3r। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রিলেশন। ঠিক আছে, চলো এবার আমাদের সিগমা ওয়ানটা কত দেখি। সিগমা ওয়ানটা মনে করো প্রত্যেকটা আহিত তো, এবং সমানভাবে আহিত, প্রত্যেকটাতে কিউ করে আধান আছে। তাহলে প্রত্যেকটার জন্য সিগমা ওয়ান হবে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, যদিও আরটা কোনো ম্যাটার নাই, আর এই মানটা আমাদের লাগবে না। বড় জলবিন্দুর আয়তন তলমাত্রিক ঘনত্ব কত হবে বলো? সব থেকে যেটা ভুল হয় সেটা হচ্ছে বড় জলবিন্দুটার আধান কত হবে। দেখো বড় জলবিন্দুটার আধানটা 27 কিউ হবে। 27টা জলবিন্দুর মোট আধানটাই তো বড় জলবিন্দুর আধান। তাহলে 27টা জলবিন্দুর মোট আধান হচ্ছে 27 কিউ, তাই না? আধানের নিত্যতা সূত্র, এই যে টোটাল আধানটাই এর মধ্যে আসবে। তাহলে 27 কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান কত হবে? 27 কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর মানে হচ্ছে 3r, তাহলে 3r তার স্কোয়ার। তার মানে 27/9, এটা 3 3 9 বেরিয়ে এলো, কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তার মানে এটা কেটে দিলাম 3, কিউ বাই 4 পাই আর স্কোয়ার মানে সিগমা 1, তাহলে 3 ইন্টু সিগমা 1। ঠিক আছে, তাহলে আমরা যদি লিখি সিগমা 1/সিগমা 2 সমান কত হবে? সিগমা 1/সিগমা 2 করলে হবে 1/3, অর্থাৎ সিগমা 1 ইস টু সিগমা 2 হবে 1:3। বুঝতে গেল? এটা ইন জেনারেল কি হয়, ইন জেনারেল যেটা সিগমা 1 ইস টু সিগমা 2 যেটা হয় সেটা 1:n⁻1/3 হয়। এটা মনে রাখবে ইন জেনারেল। যদি কখনো শর্ট কোশ্চেন দেয় ডাইরেক্ট এটাকে লিখে দেওয়া যাবে। যেমন যদি আমাদের বলতো যে এখানে 27টা নয়, এখানে 64টা জলবিন্দু আছে, তারা যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করেছে, সেক্ষেত্রে তাদের তলমাত্রিক ঘনত্বের তুলনা করা। তাহলে এনের জায়গায় আমরা 64 বসাতাম। 64⁻1/3 মানে হচ্ছে 4, তাহলে 1:4 হয়ে যাবে। এটা ইন জেনারেল ইকুয়েশন, তো সেটাকেই আমরা এটা 27টার কেস দিয়ে করেছি। ঠিক আছে, এবার তোমাদের আরেকটা টপিক আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যদি কোনো পরিবাহী গোলক হয়, সেই পরিবাহী গোলকের ভেতরে কোনো আধান থাকে না। এর জন্য অনেক রকমের পরীক্ষা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তবে ইন জেনারেল কিন্তু বোঝা যাবে যে কোনো পরিবাহী গোলক যদি হয়, বিশেষ ক্ষেত্র ছাড়া তার ভেতরে কিন্তু কোনো আধান থাকে না। এই পরিবাহী গোলকে যদি মনে করো আমি কিছু পরিমাণ আধান দিলাম, এর ভেতরে এই আধানটা কিন্তু সবসময় এই বাইরের পৃষ্ঠটাতে থাকবে, এই ভেতরের পৃষ্ঠটাতে কোনো আধান 0 হবে। যা আধান দেবো সব বাইরের পৃষ্ঠে থাকবে, ভেতরের পৃষ্ঠে কিন্তু কোনো আধান থাকবে না। ঠিক আছে, এটাকে প্রজাপতি জালের পরীক্ষা বলে একটা পরীক্ষা আছে। তারপরে আমাদের যেটা স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র আছে, সেই সমস্ত যন্ত্র দিয়ে পরীক্ষা করেও দেখা গেছে যে ভেতরে কোনো আধান থাকে না। যেহেতু আমি এখানে আধান দিয়েছি পরিবাহী গোলক, তাহলে যখনই আমি আধানটা দেবো পরিবাহী গোলকের মধ্যে সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু এটা সমপ্রকৃতির আধান, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে এবং তারা সব থেকে দূরে যত দূর যাওয়া সম্ভব তত দূর যাবে, এবং সেক্ষেত্রে তারা সেই জন্যই তারা বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, ভেতরের পৃষ্ঠে যাবে না। ঠিক আছে, এইটাকে অনেক কাজে লাগানো হয়। যেমন তড়িৎ পর্দা বলে একটা জিনিস আছে, সেই তড়িৎ পর্দা তৈরি করতে গিয়ে কাজে লাগে। যেমন এর ভেতরে যদি কোনো একটা ইলেকট্রিক্যাল যন্ত্র থাকে, সে কিন্তু বাইরে কি হচ্ছে না হচ্ছে, বাইরে কত আধান আছে, কোথাও বাজ পড়ছে না পড়ছে, তার উপর ওর কোনো এফেক্ট হবে না। তাহলে কোনো তড়িৎ যন্ত্রকে যদি আমরা
বাইরের কোনো ইলেকট্রিক্যাল হ্যাজার্ড থেকে রক্ষা করতে চাই, তাহলে এরকম একটা কোনো পরিবাহী গোলকের ভেতরে রাখতে পারি। আবার তোমার অনেক সময় এরকম লাগে যে মোবাইলের সিগন্যাল যাতে না আসে, তার জন্য এরকম একটা পরিবাহী জাল তৈরি করে দেওয়া হয়, যাতে করে সেই সিগন্যালটা সেই জালের ভেতরে না প্রবেশ করে। ঠিক আছে, এগুলো আমরা আরও তড়িৎ ক্ষেত্র যখন পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। এখান থেকে আমাদের এরকম প্রশ্ন দেয় যে কোনো একটা পরিবাহী গোলককে, আমি মনে করো আগের প্রশ্নটা দিই, 4 পাই কুলম্ব আধান দিয়েছি এবং তার ব্যাসার্ধ আগে যেটা ছিল 10 সেন্টিমিটার বললাম। দিয়ে আমাকে থেকে যদি জিজ্ঞেস করে যে এই পরিবাহীটার গোলকের ভেতরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত, এইখানটার তলমাত্রিক ঘনত্ব করবো কত জিজ্ঞেস করেছে, সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো সিগমা সমান 0। ভিতরের পৃষ্ঠে যদি বলে, অনেক সময় চালাকি করে বলে, আর অনেক সময় ডাটা ফাটা দিয়ে বলে ভেতরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব করো, সঙ্গে সঙ্গে 0, কারণ পরিবাহী গোলকের ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না, এটা খেয়াল রেখে। ঠিক আছে, তাহলে আশা করি আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলো তোমরা সব বুঝতে পেরেছো। আধানের কোয়ান্টাইজেশন, আধানের নিত্যতা সূত্র এবং আধানের তলমাত্রিক ঘনত্ব। প্রথম চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, একদিনে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল। পরের দিন আমরা কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা সেই সেম, ইউনিটটা সেই সেম, ইলেকট্রোস্ট্যাটিক্স, অনেকটা বড় ইউনিট, অনেক কিছু আছে, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, তারপরে তোমার ফ্লাক্স, গাউসের ল, তারপরে ক্যাপাসিটার, এগুলো অনেক কিছু আছে, পরপর আমরা পড়ব। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক।